এই পর্যায়ে আমাদের মেডিকেল টেস্ট, বিভিন্ন মেডিকেল টেস্ট এবং আল্ট্রাসাউন্ড নিয়ে কিছু মৌলিক আলোচনা নিয়ে মঞ্চে আসছেন ডাক্তার ইশাক ওবায়দী। ডাক্তার ইশাক ওবায়দী, প্রভাষক, নওগাঁ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। আশা রাখি সবাই আমরা মনোযোগ নিয়ে শুনবো শেষ অবধি। মঞ্চে ডেকে নিচ্ছি ইশাক ওবায়দী। ইশাক ওবায়দী স্যার। আপনারা একজন ভবিষ্যতের ডাক্তার হতে চলেছেন, সেই ক্ষেত্রে আপনাদের চেম্বারে প্রতিনিয়ত বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের রিপোর্ট, মেডিকেল রিপোর্ট নিয়ে হাজির হবে পেশেন্ট। তো সেই সুবাদে আপনারা যদি রিপোর্টগুলো ভালো করে বিশ্লেষণ করে রোগীদেরকে বোঝাতে সক্ষম হন, তাহলে আপনাদের প্রতি শ্রদ্ধাবোধ রোগীর আরও অনেক বেড়ে যাবে। তাহলে ডাক্তারি ক্ষেত্রে জানতে হবে। তার আগে ছোট্ট আর একটা কথা আপনারা খেয়াল করে থাকবেন, আমাদের শ্রদ্ধেয় মহামান্য হ্যানিম্যান, সে ছিলেন কিন্তু তৎকালীন যুগে সর্বোচ্চ ডিগ্রিধারী ডাক্তার, তাই না? সে সব কিছু শেষ করে এসে তারপরে এই কাঠি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, আর আমরা শেষ থেকে শুরু করে ওইদিকে যাওয়ার চেষ্টা করছি, তাই না? তাহলে কত পড়াশোনা করা লাগবে আমাদের, খেয়াল রাখবেন। আচ্ছা, তাহলে কি আছে? পুরস্কার আছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, কিন্তু গল্পটা শুরু করব কি নিয়ে? কি নিয়ে বলা যায় গল্পটা? বলুন তো। গল্প এরকম করা যায়, স্বামী কেন আসামি, বাবা কেন চাকর, এরকম সিনেমার মতো গল্প নয়। আমাদের গল্পের প্রথম আকর্ষণ হচ্ছে বাদুর কেন গাছে ঝুলে। জানেন আপনারা বাদুর গাছে ঝুলে কেন? আচ্ছা, আমি তারপরে সত্য মেডিকেল নিয়ে আছে, তার আগে আমি একটু সামান্য কথা আছে, মানে প্রাক্তন আমলের ওই যে আমার দাদা নানিদের কাছে কিছু গল্প শুনতাম না, সেই রকম একটা গল্প আছে। গল্পটার মধ্যে হচ্ছে আগে এই বাদুর তো স্তন্যপায়ী প্রাণী, আপনারা জানেন বাদুর স্তন্যপায়ী। বাদুর সন্তানকে বুকের দিক থেকে 20,000, রাইট? এই 20 থেকে 20,000-এর মধ্যে মানুষ শুনতে পারে, কিন্তু 20,000-এর নিচে শব্দটাও একটা নাম আছে ডাক্তার, আপনারা জানতে হবে সবাইকে। 20,000-এর নিচের কম্পাঙ্কের শব্দকে বলা হয় ইনফ্রাসনিক। নাম কি? ইনফ্রাসনিক, রাইট? আর 20,000-এর বেশি কম্পাঙ্কের শব্দকে বলা হয় কি? আল্ট্রাসনিক। আমাদের কাজ কোন কোন শব্দগুলো নিয়ে জানেন? 20,000 হার্টজের বেশি শব্দগুলোকে নিয়ে। বুঝতে পেরেছেন? অল্প শব্দ ওই যে 20-এর নিচের গুলো পিঁপড়ারা চালায়, পিঁপড়া যোগাযোগ চলে, ওরাও কিন্তু কথা বলতে জানে, ওদের একটা ভাষা আছে। আর এই 20,000 হার্টজের বেশি কম্পাঙ্কের শব্দ বলা হয় আল্ট্রাসনিক। এই আল্ট্রাসনিকটা হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান টার্গেট বিষয়, ঠিক আছে? আল্ট্রাসোনোগ্রাফি সাধারণত 1 থেকে 18 মেগাহার্টজ কম্পাঙ্কের শব্দ তরঙ্গ ব্যবহার করে আল্ট্রাসোনোগ্রাফি গুলো করা হয়। কত থেকে কত বলতে পারবেন? 1 থেকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এই আল্ট্রাসোনোগ্রাফির উৎপত্তিটা কিভাবে হলো? মেডিকেলে ঢুকলো কি করে? এর শুরুই বা কোথায় হলো? যে তৈরি করেছে তার তো একটা কৃতজ্ঞতা আছে, তাই না? নিশ্চয়ই আমরা তাদেরকে সম্মান করে শ্রদ্ধা জানাই, তাদের জন্যই আজকে আমাদের এরকম সুবিধাজনক অবস্থানে আছি, আজকে এত কিছু হচ্ছে। হ্যাঁ, 1794 সালে ফিজিওলজিস্ট ল্যাজারো স্প্যানজালি প্রথমে বাদুড়ের মধ্যেকার ইকোলোকেশনের ঘটনাটা উৎপত্তি করে, মানে আবিষ্কার করতে পারেন, বুঝছেন? সেই ভদ্রলোক হচ্ছে ইনি ল্যাজারো স্প্যানজালি, উনি একজন ফিজিওলজিস্ট ছিলেন। তারপরে উনি দেখলেন কি বাদুড় এইভাবে চলে, প্রথম আবিষ্কার। দেখেন, আবিষ্কার কিন্তু করতে হয়নি, আবিষ্কার মহান সৃষ্টিকর্তা করে রেখেছেন, শুধু পেয়ে গেছেন যে এইভাবে চলে, এটাই আবিষ্কার বলতে, তাই না? আবিষ্কার কোনটা হওয়ার কথা ছিল? আমাদেরও এরকম অসংখ্য আরো কিছু আছে, আপনারাও তো একটা তৈরি করে ফেলতে পারবেন, মনে করেন না সব শেষ হয়ে গেছে, চেষ্টা করলে পারবেন। এরপরে দেখেন সমুদ্রের মধ্যেও এরকম আছে। কোন প্রাণী করে? ডলফিনটা কিন্তু এই আল্ট্রাসনিক সাউন্ড ব্যবহার করে, জানেন আপনারা? উপরের দিকে বাদুড়, পানির নিচে ডলফিন। এইগুলা দেখে মানুষ তৈরি করলো যে সাবমেরিন, না? মানুষের যানবাহন আছে সমুদ্রের মধ্যে চলে, পানির মধ্যে,
এই সাবমেরিন চলে এই আল্ট্রাসোনো ফ্রিকোয়েন্স ব্যবহার করে। এইটাতে এই আল্ট্রাসোনোতে একটা ফিজিক্যাল একটা টার্ম আছে, এই যে ফিজিও ইলেকট্রনিক ক্রিস্টাল। এইটার অর্থ হচ্ছে ওই যে প্রোব থাকে, প্রোবের মধ্যে শব্দটাকে আপনার ওই উচ্চ ঘাস দিয়ে বানানো হয়, তারপরে পাঠানো হয়, ওখান থেকে ফেরত আসলে ওই প্রোব রিসিভ করে ছবি তৈরি করে। এটাকে ওই যে ফিজিও ইলেকট্রিক এলিমেন্টস বা ফিজিও ইলেকট্রিক ক্রিস্টাল বলে। এইটা ব্যবহার করে, এটা একটা জেনে রাখা ভালো, আমাদের এগুলো কাজে লাগবে না, আমরা একটু স্কিপ করব, ঠিক আছে? বুঝতে পারছেন? এই সংক্ষিপ্ত যে ব্যাপারটা, অর্থাৎ এই শব্দের এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে শতাধিক বছর আগে, প্রায় 100 বছর আগে বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন সাউন্ড নেভিগেশন রেঞ্জিং। অর্থাৎ কি জানেন? সাউন্ড নেভিগেশন রেঞ্জিং সংক্ষেপে কি? সংক্ষেপে সোনার। এই যে এই সোনার দিয়ে আবিষ্কার করার পরে 1912 সালে আমাদের সেই প্রিয় একটা সিনেমা ছিল না, টাইটানিক? দেখেছেন টাইটানিক? কারা কারা দেখেছেন? হাত ওঠান তো। হ্যাঁ, সবাই হাত তুলেছে না, যারা দেখেছে। আচ্ছা, এই টাইটানিক ডুবে গেছিল, শুনেছেন? এই টাইটানিকটা ডুবে যাওয়ার পরে এই সোনার পদ্ধতিটাকে ব্যবহার করে সমুদ্রের মধ্যে থেকে খোঁজার চেষ্টা করা হয়েছিল। বাট এইটা তখন এই সোনারের মানে তত একটা উন্নতি না থাকার কারণের জন্য এই তখন পাওয়া যায়নি, পাওয়া গিয়েছিল 1985 সালের দিকে। সে যাই হোক, এখন মেডিকেলে আল্ট্রাসাউন্ডে কে নিয়ে আসলো প্রথম আপনার এই সনদ? 1942 সালে, তৎকালীন সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অস্ট্রিয়ার ডাক্তার কার্ল থিওডর ডুসিক, উনি মস্তিষ্কের ট্রান্সমিশনের উপরে আল্ট্রাসাউন্ডের একটা প্রথম জার্নাল প্রকাশ করেন। কত সালে? 1942 সালে। মনে রাখবেন, আসলে আমরা যতই আবিষ্কার করি, এ পাড়ায় ও পাড়ায় তৈরি করি না কেন, কোনো একটা জার্নালে প্রকাশ না হলে কিন্তু, এই যে স্যার কিছুক্ষণ আগে বর্ণনা করে গেছেন না, যে আমাদের হচ্ছে স্বীকৃতি দিতে চায় না, এরকম একটা ইন্টারন্যাশনাল ইয়ে আছে, সেখানে জার্নাল, ওইসব জায়গাতে প্রকাশ করতে হয়, গবেষণাপত্র দিতে হয়, দিলে তারপরে সেটা প্রুফ হলে তবেই আপনার স্বীকৃতি পাবে। ওর আগে আপনি যতই তৈরি করেন, ওর কোনো ভ্যালু নেই। আমরা যতই দেখাই আমাদের রোগী কিভাবে সারলো, কি ওষুধ দিলেন, এগুলো যদি আপনারা নোট না করেন, না দেখাইতে পারেন যে কিভাবে কাজ করে, তাহলে কিন্তু এসবের কোনো গুরুত্ব থাকে না। সেই জন্য এইগুলো আপনারা প্রতিনিয়ত নোট করবেন, সবাই অলস ডাক্তার হবেন না, ঠিক আছে? নোট থাকবেন, যে রুগী আসলো ওষুধ দিয়ে দিলাম, আরো 5 জন বসে আছে, এরকম হলে হবে না, কিন্তু নোট রাখবেন। নোট রাখার অভ্যাস করতে হবে, যে আমি কি করেছিলাম এই রোগীর ক্ষেত্রে, সেটা ব্যর্থ হলেও আবার হচ্ছে সফলতা আসলেও। যাই হোক, তারপরে আবার কিভাবে, আমি এখন বলতেছি আল্ট্রাসাউন্ডের সংক্ষিপ্ত ইতিহাস। সংক্ষিপ্ত বেশি বড় হয়ে যাচ্ছে, তাই না? হয়নি, আমি আরো সংক্ষিপ্ত করবো। 1950 সালের শুরুতে চিকিৎসা বিজ্ঞানের আল্ট্রাসাউন্ডের প্রাথমিক ব্যবহার শুরু হয়। এই সময় গল ব্লাডার পাথর এবং ব্রেস্টের টিউমার একজন শনাক্ত করেছিলেন 50 সালে। 1953 সালে প্রথম হার্টের আল্ট্রাসোনোগ্রাফি করেন কার্ডিওলজিস্ট ডক্টর এডলার। নাম কি? ডক্টর এডলার, এবং সাথে ছিলেন ইঞ্জিনিয়ার বন্ধু হার্টস। এই দুই বন্ধু একাকে হয়নি, দেখেন, তখনও কিন্তু একটু সাহায্য লেগেছে। আপনারা একে অন্যের সহযোগিতা করবেন, বুঝতে না পারলে আরেকজনের সঙ্গে শেয়ার করবেন, জিজ্ঞাসা করবেন, সিনিয়রদের সাথে পরামর্শ করবেন, ডাক্তার আপনারা। তাহলে এখান থেকে এবার গেল, তারপরে আরো ভালোভাবে বিশদভাবে তৈরি হলো কখন? দেখেন, আল্ট্রাসাউন্ডের সবচেয়ে কার্যকর ব্যবহার শুরু হয় 1958 সালে মাতৃগর্ভের ভ্রূণের স্বাস্থ্য পরীক্ষায়। ডাক্তারের নাম প্রফেসর আয়ন ডোনাল্ড। এনার হাত দিয়ে প্রথম আল্ট্রাসোনোগ্রাফির যাত্রা শুরু হয়। তবুও প্রথমের দিকে ভালো পেরেছিল না। উনি কে ছিলেন? তিনি ছিলেন গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের ধাত্রীবিদ্যা বিভাগের প্রথম। এই বেচারা ছিল খ্রিস্টানদের মধ্যে হচ্ছে আপনার হুজুর, বলতে পারবেন, পাদ্রি গোছের একজন ডাক্তার। উনি আবার সেনাবাহিনীতেও ছিলেন। ইনি খুবই অপছন্দ করতেন যারা বাচ্চা নষ্ট করে তাদের। ইনি এই আল্ট্রাসাউন্ডে প্রথমে কিছু করতে চাইনি, উনি চেয়েছিলেন যে আমার যাতে কোনো রোগী বাচ্চা এসে অ্যাবর্শন না করাতে চায়, সেই জন্য দেখাতে চায় যে পেটের মধ্যে বাচ্চাটা কত সুন্দরভাবে বড় হয়। আর এই জিনিসটা আপনারা হত্যা করবেন। আল্ট্রাসাউন্ডের প্রথম দিকে এই ভদ্রলোক আপনারা শুরু করেন এটা দেখানোর, যে দেখেন পেটের মধ্যে কত সুন্দরভাবে বাচ্চা তৈরি করে নড়াচড়া করছে, বড় হচ্ছে, আপনারা কিভাবে হত্যা করতে পারেন।
আর এই টাইমটাতেই উনি হচ্ছে সেনাবাহিনীতে ছিলেন, পরে সোনার সম্পর্কেও ভালো জানেন, জানার পরে পরবর্তীতে এইটা তখন থেকে এই আল্ট্রাসাউন্ডের ইয়ে হয়। তার মধ্যে একটা ঘটনা ছিল, তখন একটা ব্রেস্টের মানে টিউমারের ক্যান্সার মতো দেখা যায়, আরেকটা ক্যান্সার দেখা যায় হচ্ছে ওভারিতে। এক্সরে রিপোর্টে মনে হচ্ছে যে এটা ক্যান্সার, এক্সরে রিপোর্ট দেখে যা চিহ্ন আছে। আমাদের কিছুক্ষণ পরে আপনাদের আগামী সেমিনারে আমাদের ডক্টর হাসানুজ্জামান মুন্না কিন্তু বিশাল এক্সরে নিয়ে আলোচনা করবে। তো এই এক্সরেতে মনে হচ্ছে ক্যান্সার, কিন্তু উনি আল্ট্রাসাউন্ড ব্যবহার করে মনে হচ্ছে না এটা তো সিস্ট, ওভারিতে সিস্ট। এই আল্ট্রাসাউন্ডের ছবি দেখে উনি অপারেশন করে বেচারা বেঁচে যায়। এরপরের থেকে জয় জয়কার শুরু হয় আল্ট্রাসাউন্ডে। তারপরে আমাদের জানা এই তো 1980 সালের দিকে প্রথমে 2D আসলো, তারপরে তো এখন 3D 4D আর কার কি ডি আসবে নাকি, ডাবল ডি ট্রিপল ডি চলে আসবে। এই এখন এই যে সবগুলো দেখছেন ফেসের অবয়বটা বোঝা যায় এই আল্ট্রাসাউন্ডে। আল্ট্রাসাউন্ডের রিপোর্ট ইয়েতে দেখা যায় এরকম, বাইরে বের হলে এরকম, এই যে 2D তে এরকম, 3D তে এরকম, দেখেন 4D তে এই ধরনের। 4D হচ্ছে ডাইমেনশন, যেটা ডাইমেনশন বলা হয়, ত্রিমাত্রিক, হ্যাঁ চতুর্থ মাত্রিক এরকম বিষয়গুলো। তারপরে আমরা সংক্ষেপে শুনে নেব আল্ট্রাসাউন্ডের ব্যবহারগুলো কোথায় কোথায় আছে। এক হচ্ছে গর্ভাবস্থায় বাচ্চার নড়াচড়া, বাচ্চার মধ্যে কোনো রকমের সমস্যা আছে কিনা, তারপরে সে কতদিন বয়স, এই অনেকের যেমন ধারণা থাকে না যে কবে বাবু কনসেপ্ট করেছে, এই সবগুলো আল্ট্রাসাউন্ডের মাধ্যমে পাওয়া যায়। আমরা এখান থেকে সংক্ষেপ করে আরো মজার জিনিস আছে সামনে, দ্রুত খেয়াল করবেন কিন্তু মিস করবেন না। রোগ নির্ণয়ের ক্ষেত্রে শরীরের বিভিন্ন লিভার, স্প্লিন, প্লিহা, কিডনি, অগ্নাশয়, পাকস্থলী, থাইরয়েড, বিভিন্ন জায়গাতে আল্ট্রাসাউন্ড করা হয়। মূত্রথলি, নারী পুরুষের বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গের আল্ট্রাসাউন্ড করা হয়, এখানে ব্যবহার করা হয়। আমরা আল্ট্রাসাউন্ডের ব্যবহারটা দিচ্ছি। বায়োপসি, বায়োপসির নাম শুনেছেন না আপনারা? শুনেছেন? বায়োপসিটা এই আল্ট্রাসোনোগ্রাফির সাহায্য নিয়ে, বায়োপসিটা কি ওখানকার কোনো কিছু রস নিয়ে পরীক্ষা করা হয়, টিস্যু নিয়ে পরীক্ষা করা হয়, কিন্তু টিস্যুটা কত দূরে, এখন ব্রেস্টের মধ্যে একটা সিস্ট আছে, এখন সিরিজ ঢুকাতে যায় যদি ওই দিকে চলে যায় তাহলে কি হবে, বিপদ না? এর মধ্যে আর একটা গল্প, ডোন্ট মাইন্ড প্লিজ। আচ্ছা, আমার একটা সাইকেল ছিল ছোট্টবেলায়, আমার সাইকেল লিক হয়ে গেল, এবার গেলাম এক মেকারের কাছে। মেকার থাকলে কোনো সেন্সিটিভ অর্গানের লিভারের মধ্যে ফোড়া হয়, ব্রেস্টের মধ্যে সিস্ট হয়, টিউমার হয়, এই বায়োপসি আল্ট্রাসোনোগ্রাফি কোড ধরে রেখে ওই যে এফএনএসি ফাইন নিডিউল, নিডিউল ঢোকানো হয়, নিডিউল ঢোকানো হয়, নিডিউল, এই নিডিউলটা ঢুকিয়ে ওখান থেকে তরল পদার্থ কোষগুলো নেওয়া হয়, নেওয়ার পরে ওইটা পরীক্ষা করতে আল্ট্রাসোনোগ্রাফির সাহায্য নিতে হয়। তা না হলে ঠিক আমার সাইকেলের টায়ারের মতো হবে, এই বাস দিয়ে ঢোকা থেকে ওই বাস দিয়ে বলতে রোগীর আত্মীয় স্বজনের দিকে একবার করে তাকাবে, এভাবে হলে তো হবে না। এটা একটা মেডিকেল জীবনের মায়া আছে। তারপরে কি দেখেন, রক্তনালীর গতিপথ এবং প্রবাহ, এইটাও পরীক্ষা করার জন্য আল্ট্রাসোনোগ্রাফি, শুধু ওই এখানে ওখানে পরীক্ষা করে না, অনেক কিছুতে আল্ট্রাসোনোগ্রাফি ব্যবহার করা হয়। তারপরে ইকোকার্ডিওগ্রাফি, নাম শুনেননি? ইকোকার্ডিওগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি ওয়ান কাইন্ড অফ আল্ট্রাসোনোগ্রাফি, হার্টের আল্ট্রাসোনো, নাম তো ইকো, হার্টের আল্ট্রাসোনো, এটা বুঝতে পারছেন? ইকোকার্ডিওগ্রাফিটাও হার্টের আল্ট্রাসোনো, ভেন গুলো দেখা যায়, একটু রক্ত টক্ত সহ দেখা যায় যে কিভাবে চলছে কিনা, কোথাও ব্লক আছে কিনা, এটা বোঝার জন্য এটা হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি। এর আল্ট্রাসোনো আপনাদেরই পরিচিত সব আল্ট্রাসাউন্ড, আর আপনাদের দরকার, আপনাদের বুঝতে হবে সবাইকে। জানবেন ডাক্তার, শোনেন, আপনার কাছে রুগী দেখাতে না আসলেও রিপোর্ট দেখানোর জন্য আসবে, যে অমুক ডাক্তার রিপোর্টটা ভালোই বলছে, অমুক ডাক্তারের কাছে কথা বলতে পারে না তো, বাইরে রুগী আসেন, ঠিক আছে, নাম কি আপনার, একজন দেশের মাপে, একজন এ করে তা করে, এগুলো আসার সাথে সাথে একটা গ্যাসের বড়ি, একটা অ্যান্টিবায়োটিক, একটা ব্যথার বড়ি, ঘুমের বড়ি, ব্যাস একটা একটা করে দিয়ে গেলে হয়ে গেল। কিন্তু আমার তো আপনাদের কিছু এরকম না, জানতে হবে, বুঝতে হবে। আপনাদের কাছে আসলে যে কাজটা করবেন সেটা হচ্ছে জেনে দেবেন, মানুষ অনেক কিছু জানার জন্য, ওদের সাথে কথা বলা যায় না, ওরা বড় ডাক্তার, আমি তার ইয়ে করছি না, আমি ছোট করার জন্য বলছি না, আপনাদেরকে জানতে হবে। আমাদের হ্যানিম্যান জানতেন, উনি অজ্ঞ নয়, আপনারা না জানা, আপনাদের না জানাটা আপনাদের ওনাকে ছোট করা হবে, দয়া করে মনে রাখবেন। এরপরে উপকারিতার ব্যাপারটা বলি, আসলে এক্স-রে, সিটি স্ক্যান এগুলো রশ্মির ব্যবহার করা হয়, একটু ক্ষতির ব্যাপার থাকে, সেগুলো থেকে যত পারা যায় একটু অ্যাভয়েড করে চলা উচিত, প্রয়োজন হলে অবশ্যই করতে হবে কাছের সাথে। আল্ট্রাসোনোগ্রাফিতে কোনো
কোনো রকমের ইনজেকশন থাকে না, কাটা ছেঁড়া থাকে না, একটা বা মেশিন কিনে নিলে সামান্য ইয়ে করলে পরীক্ষা করা যায়, খরচটাও কম। অন্যান্যগুলোতে প্রচুর দাম। একটা ইয়ে মেশিনের দাম, সিটি স্ক্যান মেশিনের দাম 2 কোটি টাকা। তাহলে এগুলোর দাম আছে, গরিব মানুষ ওখানে যেতেই পারবে না, 2 কোটি তো তুলতেই লাগবে অনেক দিন। আলট্রাসোনোগ্রাফিটা সহজ। আর কিছুদিন পরে ছোট ছোট ডিভাইস আসবে, আপনাদের প্রত্যেক ডাক্তারের কাছে থাকবে একবার, এই দেখি আপনার কি হয়েছে, একটু পেটের সাথে লাগিয়ে আলট্রাসোনোগ্রাফি দেখে নেবে। এই প্রজন্ম আসছে সামনে, সেই জন্য প্রস্তুত থাকে, জানতে হবে, আগ্রহ বাড়াতে হবে। আমি এবার প্রশ্ন করতে পারেন, আমি কেন হোমিওপ্যাথি স্বার্থে হচ্ছে আলট্রাসোনোগ্রাফিটা জানা দরকার। পড়াশোনা করেছে, আমি আপনাদের সাথে, আমাদের সাথে, যে কেন জানবো না আমরা? ডাক্তার হতে হবে, লেভেলে বসতে হবে, সমান সময় থাকতে হবে। যাই হোক, আলোচনাগ্রাফির উপকারিতা বুঝলাম, এগুলাতে রোগীর জন্য সহজ যা বলেছি। বর্তমানে 40 এই যে উচ্চ কম্পাঙ্কের যেসব উচ্চ কম্পাঙ্কের আলট্রাসোনো আছে, এটাও শখে বসে, আসলে মজার ছলে করা ঠিক হবে না, কারণ রেডিও এটাও এক প্রকারের কম্পাঙ্ক, এইসব শব্দগুলো ব্যবহার করা হয়। যাই হোক, এখন দেখেন এই জায়গায় আলট্রাসাউন্ডের কিছু যন্ত্রের সাথে পরিচয় করাই দিই অতি দ্রুত। এই মেশিনটা কোন মেশিনটা? আলট্রাসাউন্ড মেশিন বলেন তো, কোনটা? ডানেরটা না বামেরটা? এটা যে আলট্রাসাউন্ড মেশিন আসলে শুধু ও একা নয়। আপনারা জানেন এই মেশিনটার দাম এই ছোট্ট একটা এইটার দামের সমান। এই মেশিনটা আসলে সাইজে বড় হলেও, ওর ওজন হয়তো 30 কেজি হলেও, হ্যাঁ, ওর ওজন 30 কেজি হলেও, ওই যে ছোট্ট এটার নাম কি দেখছেন? ট্রান্সডুসার। এইটা কিন্তু আলট্রাসাউন্ডের অন্যতম প্রধান এবং দামি। এই এক একটা ট্রান্সডুসারের দাম 7 লক্ষ, 8 লক্ষ, 12 লক্ষ, 15 লক্ষ টাকা। এর দাম 3 লাখ টাকা। আছে না? সাইজে ছোট দেখলে হবে না, কাজ করতে পারি কিনা সেটাই যথেষ্ট, নাকি করছেন না? তো সেই জন্য এ বড় হলেও মেশিন মনে করেন এটা, কিন্তু আসলে সবার দরকার, আপনাদের সবার এটা দরকার। এই মেশিন আলট্রাসাউন্ড এটা এইটাকে বলে ট্রান্সডিউসার। এই ট্রান্সডিউসারটা, এইটা হচ্ছে বাংলা নাম প্রোব। এই প্রোবটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে মেকানিজম অনেকগুলো ছবি তৈরি করার জন্য, ওই যে পিজিও ইলেকট্রিক ক্রিস্টাল যেটা বললাম না, সেটা। এরপরে আছে দেখেন, এই প্রোবের আবার নাম আছে, কাজও আছে। আমি একটু বলবো সংক্ষেপে। লিনিয়ার প্রোব, এই যে সমান সমান লিনিয়ার, কার্ভি লিনিয়ার, একটু বাঁকা, কার্ভ বাঁকা, এটা এই ফেসারি, অল ইন ওয়ান। এখন আবার সব একটার মধ্যে সব কিছু থাকে না, বই থাকে অল ইন ওয়ান, তারপরে আর কিছু থাকে না, একটার মধ্যে সব পাওয়া যায়, এরকম। এইটার যে প্রোব দেখছেন, এই প্রোবটা ব্যবহার করা হয় টিভিএস এর জন্য। আমাদের মা বোনদের টিভিএস মানে কি? ট্রান্সভ্যাজাইনাল আল্ট্রাসাউন্ড, অর্থাৎ এই যে ব্লাডার, ইউট্রাস, ওভারি, ফ্যালোপিয়ান টিউব, রেকটাম এর মধ্যে কাছাকাছি আরো ভালো করে, যখন এই ধরনের প্রোব থেকে আমরা ভালো কিছু বুঝতে না পারবো, তখন এই লিনিয়ার ট্রান্সভ্যাজাইনালের এই হচ্ছে টিভিএস প্রোব ব্যবহার করে করা হয়। বুঝতে পারছেন? এটা মনে রাখবেন। এই দেখেন, এই যে ফেজারি, এটাতে হার্ট দেখা হয়, লাং দেখা হয়, প্লিউরাল দেখা হয়। এটা অনেকটা চশমার মতো, যে পাওয়ার থাকে, কোনোটা দূরের জিনিস দেখার জন্য, কোনোটা কাছের জিনিস দেখার জন্য। অনেক কম দামের আলট্রাসোনোগ্রাফিতে দেখবেন যে স্যালাইনের, আমাদের যদি কারোর ওই স্টোরটা, অর্থাৎ যে অন্ডকোষের কোনো পরীক্ষা দেয় না, তখন ওর উপরে আবার স্যালাইনের একটা ব্যাগ দেয়, মানে তাতে নিলে দেখে না তা না, এটা পিছনে দেখে। সেই জন্য আলট্রাসাউন্ডের ওই জায়গাতে কি করে, একটা স্যালাইনের ব্যাগ দিয়ে দেখে। আসলে তাদের উচিত ছিল আরেকটা উন্নত মানের প্রোব কেনা, বুঝতে পারছেন? ওই একটা দিয়েই চালায়। এই জন্য এখানে একটা মেশিনের ব্যাপার, প্রযুক্তির ব্যাপার, অনেকগুলো গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে। আচ্ছা, যাই হোক, আমাদের এখন আসছে সেই মেইন পয়েন্টে। আমরা এখান থেকে শিখবো কিন্তু, এবং প্রতিনিয়ত এই এই যে আলোচনাটুকু করবো, সেটুকুর মধ্যে হচ্ছে দরকার। আপনাদের কি বিরক্ত লাগছে? আরো অ্যাটেনশন দিতে হবে কিন্তু। এইগুলো আমরা শুধু বেসিক জানিয়েছি, আমাদের সময় দরকার ছিল। এই সময় নাই, সময় থাকলে না, করবো না, আর একটু জানাতে পারছি না, আর একটু হচ্ছে জানাতে পারতাম, সময় কম, রাত হয়ে যাচ্ছে, এই কষ্ট দিয়ে কিন্তু ডাক্তারি চলে না। হাসতে হাসতে ডাক্তার, দেখেন তো আমার ছেলে না মেয়ে হবে, বলেন এরকম বলে? আপনাদের কাছে আসে কেউ? এই জায়গাতে এই মেডিকেল টার্মের মধ্যে বেশ কিছু মেডিকেল টার্ম আছে। মেডিকেলে কিছু এই আল্ট্রাসাউন্ড আলাদের কিছু একটা বৈশিষ্ট্য আছে, বুঝছেন? কালোকে কালো বলা যেত, তারপরে সাদাকে সাদা বলা যেত। এইগুলাকে না বলে মেডিকেলে
এই বিশেষ করে আল্ট্রাসাউন্ডে কিছু শব্দ ব্যবহার করা, ইকোজেনেসিটি, কেন বেটা ইকোজেনেসিটি বলার দরকার কি, ওকে আলোর ইয়ে বললেই তো হতো। তো এই জন্য কি কারণে এটা কেন করেছে জানেন, যাতে এটার একটা আলাদা বৈশিষ্ট্য থাকে, মানে ভাব থাকে আর কি, বুঝছেন। এখানে যে শব্দগুলো আছে সেই শব্দ গতানুগতিক আরো শব্দ ছিল, তাদের প্রকাশ করা যেত, কিন্তু এটা না করে কি করা হয়েছে, একটু আলাদা আলাদা শব্দ, আর সেই জন্য শব্দের মানেগুলো আমাদের জানা খুবই জরুরি। চলুন প্রথমে দেখেন এরকম একটা রিপোর্ট আসতে পারে, আপনারা কি ভালো করে দেখতে পাচ্ছেন, ক্লিয়ার? এখানে একটু কাছে এই জন্য আসতে বললাম। আচ্ছা আমি এখানে দেখাই, দেখেন ইউট্রাসে এখানে আমি একটা রিপোর্ট করছি, উপরে নাম টামগুলো যাই হোক ওসব ফ্যাক্টর না। ইউট্রাসের মধ্যে আসবে ইজ গ্র্যাভিড অ্যান্ড কন্টেইন এ সিঙ্গেল অ্যালাইভ ফিটাস। দেখেন গ্রাভিড শুনেছেন নতুন, তারপরে অ্যালাইভ তো পুরাতনই আছে, ফিটাস, ফিটাস নামটা শুনেছেন তাই না, এসব নিয়ে আলোচনা আছে। এই দেখেন ফিটাসের মধ্যে প্রেজেন্টেশনটা আছে, প্রেজেন্টেশন সেফালিক মানে কি বোঝা দরকার না, সেই জন্য একটু কাছে দরকার, এটা আসলে আমাদের যে এইগুলোর একটু প্রবলেম, বুঝছেন। তো তারপরে আমি এটা এখানে সংক্ষিপ্ত আমি বলে নিয়েছি এটুকু ছোট দেখে, ওখানে সব বড় করে বিস্তারিত বলা আছে, আসতেছি খুবই দ্রুত। তারপরে দেখেন কার্ডিয়াক অ্যাক্টিভিটি, আমি বোঝাতে চাচ্ছি যে রিপোর্টে এসব শব্দগুলো থাকে, আমরা যেগুলো নিয়ে আলোচনা করব। মুভমেন্ট, মুভমেন্টটা কি আছে, লেখা আছে প্রেজেন্ট, কার্ডিয়াক অ্যাক্টিভিটি রেগুলার, এইচআর 151 বিপিএম, এই যে সব শব্দের মানে জানা দরকার না, জানা দরকার। তারপরে বিপিডি, এফএল, তারপরে এইচটিডি, এপিটি, এগুলো আমাদের এখন লাগে না। ওয়েট, ম্যাচুরিটি, অ্যামনিওটিক ফ্লুইড, প্লাসেন্টা, ইডিডি, সংক্ষিপ্ত দেখছেন, এসবের সকল কিছু জানা দরকার। যাই হোক, আল্ট্রাসাউন্ড রিপোর্টে ভ্রূণের অবস্থান কিভাবে বুঝবেন, এইটা দেখতে কি শব্দ ব্যবহার করে চলেন শিখে নিই তাড়াতাড়ি। একটা আল্ট্রাসাউন্ড রিপোর্টে বিভিন্ন প্রকার সংক্ষিপ্ত মেডিকেল টার্ম ব্যবহার করতে দেখা যায়, তার মধ্যে হচ্ছে নাম্বার অফ ফিটাস, কি আছে বলেন প্লিজ, নাম্বার অফ ফিটাস। ফিটাস শব্দের অর্থ হচ্ছে ভ্রূণ। জন্মানোর আগ পর্যন্ত মায়ের গর্ভে থাকা অবস্থায় একটি মানব শিশুকে কি নামে ডাকা হয়, ফিটাস নামে। মনে রাখবেন কিন্তু এইটা রিপোর্টে বুঝতে আসতেই থাকবে। নাম্বার অফ ফিটাস, এই অর্থগুলো বুঝছে মায়ের গর্ভে ফিটাসের সংখ্যা ইঙ্গিত করে, কি করে, নাম্বার অফ ফিটাস, কয়টা ফিটাস আছে, কয়টা বাচ্চা আছে। বাচ্চা একটি নাকি জন্ম হবে তা নাম্বার অফ ফিটাস দ্বারা বোঝানো হয়। একটা হলে কি বলে সিঙ্গেল, যে পড়েছি না, ওই জন্য একটু পড়ে আসছিলাম। আর দুইটা হলে টুইন বলতে পারে, কি কি বলতে পারে, টুইন বলতে পারে, ডবল লিখতে পারে। এটা এর চাইতেও যদি বেশি হয় তাহলে কি লিখবে জানেন, মাল্টিপল। কি বলবে, 3টা বাচ্চা 5টা বাচ্চা গল্প শুনেন নাই, পেটের মধ্যে 5টা রেডি করে, কয়েকদিন আগে একটু সংবাদে শুনেছে 5টা বাচ্চা না 7টা বাচ্চা হয়েছে, তো ওনার হচ্ছে সেই মাল্টিপল। তো মাল্টিপল দেখলে তখন হবে, টুইন দেখলে বুঝবেন যে এটা 2 জন ভাগ করে আছে। এখানে কার্ডিয়াক অ্যাক্টিভিটি, এই কার্ডিয়াক অ্যাক্টিভিটির জায়গা থেকে দেখবেন এখানে ফিটাসের স্বাভাবিক হৃদয় স্পন্দন হচ্ছে কিনা তা উল্লেখ করা হয়। যদি হৃদয় স্পন্দন টের পাওয়া যায় তাহলে তাকে কি বলে, প্রেজেন্ট। আর যদি না পাওয়া যায় তাহলে কি বলবে, অ্যাবসেন্ট। মানে কি ভালো, অ্যাবসেন্ট মানে তাহলে সেই বেচারা বাচ্চা গর্ভে মারা গেছে, দুঃখী সংবাদ। প্রেজেন্ট, প্রেজেন্ট থাকলে খুশি হবেন, অ্যাবসেন্ট মানে নাই, তাহলে তখন ব্যবস্থা করতে হবে, ঠিক আছে না। এই বিষয়টা রিপোর্টে হার্ট রেট দেখেন, হার্ট রেট, এইচ থেকে হার্ট, আর তে রেট, একটু সাথে বলবেন, এফ এইচ আরও বলা হয়ে থাকে, তাহলে এফ তে কি ফিটাল, এইচ তে হার্ট, আর তে, তাহলে এফ এইচ আর তে ফিটাল হার্ট রেট, এটা উল্লেখ করা থাকে। হার্ট রেট উল্লেখ করতে সাধারণত বিপিএম, এই বিপিএম জিনিসটা কি, এবার বিপিএম হচ্ছে বিট পার মিনিট, এই হার্টটা প্রতি মিনিটে কয়টা বিট দিচ্ছে সেইটার সংখ্যা বোঝানোর জন্য এই বিপিএম বলা হয়। এইগুলো জানা দরকার না, মনে থাকবে আপনাদের, বিপিএম বিট পার মিনিট, এফ এইচ আর ফিটাল হার্ট রেট, এইচ আর হার্ট রেট, এরকম ছোট ছোট টপিকগুলো। এই দেখেন ফিটাল হার্ট রেট আমাদের অত দূর যাবো না, এই 12 সপ্তাহের পরের থেকে 120 থেকে 160 এর মধ্যে থাকলে বুঝবেন নরমাল। 120 থেকে 160 এর মধ্যে দেখবেন সবারই প্রায় 45, 44, 50, 54 এরকম নরমালের মধ্যে থাকে, এগুলো কিন্তু নরমাল।
তারপরে আসে কি কার্ডিয়াক অ্যাক্টিভিটি, এই দেখেন এরকম একটা সাউন্ড দেখা যায়, আবার কোনো কোনো সোনোলজিস্ট মাকে এটা শোনাইও দেয়। এরপরে আছে গ্রস ফিটাল মুভমেন্ট। ফিটাসের উল্লেখযোগ্য নড়াচড়া আছে কিনা তা একেবারে স্থির বোঝা যায় গ্রস ফিটাল মুভমেন্ট দ্বারা, যদি ফিটাসের স্বাভাবিক নড়াচড়া যদিও 4 থেকে 5 মাসের আগে বোঝা যায় না। এখন ডাক্তার আপনাদের কাছে এসে বলবে যে স্যার আমার পেটের মধ্যে তো বাচ্চা নড়ছে না, জিজ্ঞাসা করবেন কয় মাস হয়েছে মা, তখন যদি বলে যে না আমার 3 মাস, তখন কি বলবেন যে একটু থামে, আর কিছুদিন পরে লাথি মারবে, ওরা গোটা তো দূরে, ওরা যে এই পৃথিবীর জন্য আসছে বাইরে ছেড়ে দিলে জ্বালাই কেটে খায়, ধরার জন্য দাদি লাগে, নানি লাগে, নানা নানি মাজার হাড় বাঁকা হয়ে যাচ্ছে, এইরকম দুষ্ট দেখেন দিতে লাগছে। তো এইরকম থাকে হার্ট রেট ইয়েগুলা নড়াচড়া বোঝার জন্য ভিতরেই এত নড়ে, তো বলবেন থামেন ধৈর্য ধারণ করে না, কিছুদিন পরে নড়বে। নড়া বাইরে দেখবেন আপনাদের চেম্বারে যে সময় আসবে কিন্তু বাচ্চা নিয়ে হাজির, এটা নাড়ছে ওইটা নাড়ছে, মনে হয়, আমার তো মনে হয়, আপনার কেমন হয় জানি না, আমার তো মনে হয় যে মা যদি না থাকতো এটা যদি আমি কি করতাম, হ্যাঁ তারপরে ওষুধ দিলেও ফেলাই, এখন না খেলেও সমস্যা নেই, মানে আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো যাই হোক, তারপরে আমরা এখন আসি অ্যামনিওটিক অ্যামাউন্ট অফ লিকুইড, অর্থাৎ পেটের মধ্যে যে লিকুইড থাকে না সেটার অ্যামাউন্ট কি দিয়ে বোঝায়, অ্যামনিওটিক ফ্লুইড ইনডেক্স, এএফআই লেখা থাকে। এটা অ্যামনিওটিক ফ্লুইড ইনডেক্স, এই যে বাবু যে ইয়ের মধ্যে থাকে, অ্যামনিয়াম স্যাকের মধ্যে থাকে, সেখানে পানি থাকে, সেই পানিটা আপনার আছে কিনা সেটার উপরও ভালো আছে কি মন্দ আছে সেটা জানা যায়। এইটা দেখেন আমি সংক্ষেপে করি, অ্যামনিওটিক ফ্লুইড পানি তরল পদার্থকে বলে যার মধ্যে ভেসে থাকে, সেটা সাধারণ হচ্ছে নর্মাল 5, উপরে 25, অর্থাৎ 5 এবং 25-এর মধ্যে থাকলে নর্মাল, আর যদি 5-এর কম থাকে তাহলে কি বলে জানেন, আপনার মেডিকেলে লেখা থাকবে, যে আল্ট্রাসাউন্ড রিপোর্টে লেখা থাকবে অলিগোহাইড্রোমিয়াস। আর যদি 25-এর বেশি পানি হয়ে থাকে, পানি কমও হয় কিন্তু বলে না, এখন দেখবেন ক্লিনিক্যালদের একটা ইয়ে চলছে, নিয়ে যাবেন ওই ডেট পার হয়ে যাবে, তারপরে হ্যাঁ আপনার পেটের মধ্যে পানি নাই, হাবুডুবু খাচ্ছে না, শুকনায় পড়ে গেছে, ডাঙায় পড়ে গেছে, এ খাই ফেলবে ও খাই ফেলবে, বলে না এরকম, বলে এরকম বলে। এই 5-এর কম দেখলে বুঝবেন যে না সত্যি বিপদ, সেই জন্য বিভিন্ন রকমের ওষুধ আছে আমাদের মধ্যে, অ্যাসিড ফ্লোর কিন্তু শেষ টাইমে খুব ভালো কাজ করে, মনে রাখবেন। আর 25-এর বেশি হলে পলি, দেখেন অলি আর পলি দুইজন, তাই না, অলি মানে কম, অলিগো, হ্যাঁ অলিগো স্পার্মিয়া, তারপরে অলি, এই যে অলি শব্দটা থাকলে বুঝবেন যে নাই কম, আর পলি, পলি মানে বেশি, অনেকগুলো, পলিসিস্টিক ওভারি, পলিসিস্টিক কিডনি, এরকম আছে সামনে, ঠিক আছে, সেই জন্য এটা গেল। আর জেন্ডারের ব্যাপারটা, জেন্ডার মানে লিঙ্গ, এইটা হচ্ছে বাচ্চাদের আসলে মেডিকেলে ডাক্তারদের দেওয়া উচিত না, আমরা কখনো দেই না, দেওয়া ঠিক না, দিতে হয় না কেন, দিলে কি হয়, যখন ছেলে আর মেয়ের চাহিদা তৈরি হয় তখন সমাজে অ্যাবর্শনের মতো ঘটনা ঘটতে থাকে। এইটা এই জন্য সরকারিভাবেও নিষেধ করা, যে ডাক্তাররা আপনারা আল্ট্রাসাউন্ড যতই করেন ওখানে ছেলে না মেয়ে বলা যাবে না, কিন্তু না বললে, আমরা যদি না বলি তাহলে কি হয় জানেন, বলে ডাক্তার চেনেই না, ও কি বাচ্চা আছে ও ডাক্তার কি শোনো জানে, কিছুই বোঝে না, আমার ছেলে না মেয়ে সেটা আমি জানতে পারি না। তো ঘটনা হয়ে দাঁড়াচ্ছে যে, আর যদি উল্লেখ থাকো সেখানে হচ্ছে মেল এবং ফিমেল লেখা থাকে, আর কখনো কখনো এই দেখেন এটা হচ্ছে ফিমেল, কি ফিমেল সাইন না, এটা হচ্ছে সিম্বল অফ ফিমেল, এই যোগ করা থাকে, বেঁধে রাখে আপনাদের যারা পুরুষ, হ্যাঁ যোগ করে রাখে, আরে এত ভব ঘুরে ঘুরে বেড়ায়, ঠিক আছে। আচ্ছা, আল্ট্রাসাউন্ড রিপোর্টে গর্ভধারণ এবং প্রসবের সময়কাল বোঝাতে যেসব শব্দ ব্যবহার করা হয়, আমি একটা শব্দ বলবো, দেখেন তো, LMT, এটার মানে কি, হ্যাঁ লোকাল, কি যেন বলে, LMT এর লোকাল হচ্ছে প্র্যাকটিশনার নাকি, মেডিকেল, লোকাল মেডিকেল প্র্যাকটিশনার, হ্যাঁ তাহলে আমার জানা ভুল আছে না, সত্যি LMT হচ্ছে লাস্ট মিনিস্ট্রিয়াল পিরিয়ড, লাস্ট মিনিস্ট্রিয়াল পিরিয়ড, লোকাল মেডিকেল প্র্যাকটিশনার নয়, আমরা আল্ট্রাসাউন্ড করতেছি, আল্ট্রাসাউন্ডের মধ্যে লোকাল মেডিকেল প্র্যাকটিশনার নয়, এটা হচ্ছে লাস্ট মিনিস্ট্রিয়াল পিরিয়ড, সর্বশেষ পিরিয়ডের প্রথম দিন,
পয়েন্ট নোট, সর্বশেষ পিরিয়ডের প্রথম দিনটা হচ্ছে এলএনপি। কবে মেন্স হয়েছিল না, কোন তারিখে প্রথম মেন্স হয়েছে, শেষের দিন ধরবেন না কিন্তু। এলএনপি লাস্ট মিনিস্ট্রিয়াল পিরিয়ড, এলএমপি। আচ্ছা, এলএমপিটা ধরেন কেউ এসে বললো, আপনি যদি হিসেব করে দিতে পারেন যে আপনাকে লাস্টের এটা বলে দিল, আপনি হিসেব করে দিলেন আপনার বাচ্চা অমুক মাসের অমুক, তাহলে কেমন হয় বলেন তো? ভালো হয় না? এটা কিন্তু শেখার সূত্র আছে। চলে সংক্ষেপে শিখে নেই। হ্যাঁ, ওই যে স্যার আমাদের মুন্না স্যার চেষ্টা করেছে যে ওনার ক্লাসও আছে, তবে এসে কি করছে জানেন, আসতে বলবেন এসে টেনে দিয়েছে, এর মধ্যে চার পাঁচটা টেনে দিয়ে জায়গায় গেছে, আমি দ্রুত যাতে যাই। আচ্ছা, এ দেখেন, এরপরে হলো কি, এই যে এজ, জেস্টেশনাল এজটা হচ্ছে কত সপ্তাহ চলছে সেটা উল্লেখ করা থাকবে। জেস্টেশনাল এজ মনে রাখবেন, কতদিন ধরে গর্ভধারণ করেছে তার বয়স। আচ্ছা, ইডিডি আর একটা শব্দ আছে তাই না? ইডিডি মানে কি? এস্টিমেটেড ডিউ ডেট। এস্টিমেটেড ডিউ ডেট অর্থাৎ বাবু কবে হবে, বাচ্চা কবে হবে, ইডিডির অর্থ এটা। আর একটা আছে এস্টিমেটেড ডেট অফ ডেলিভারি, আর একটা হচ্ছে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, অর্থাৎ আকাঙ্ক্ষিত বাচ্চা প্রসবের দিন হচ্ছে ইডিডি। দেখবেন প্রত্যেকটা রিপোর্টের শেষে লেখা থাকে, ডাক্তার এসে জিজ্ঞাসা করবে, ডাক্তার দেখেন তো আমার কটা কবে তারিখ দিতে, বা ডেলিভারি বাবু কবে হবে, ওই ডেটটাকেই আমাদের নগণ্য ঠিক মনে করে নাই। ওই দিন একদিন পার হলে টেনশনে আর শেষ থাকে না, মাথার ঘুম নষ্ট, জল দিয়ে আন পানি ঢাল পানি এরকম অবস্থা হয়ে যায়, মাথা লাগে। তো এই যে আমরা সেই ইডিডির একটু ডেটটা শিখে নিই। দেখেন একটা সহজ, বেশ কয়েকটা নিয়ম আছে, আমি একটা সহজ দিয়ে করি, খাতা পয়েন্ট করবেন। একটা হচ্ছে লাস্ট মিনিস্ট্রিয়াল পিরিয়ডের সাথে 9 মাস 7 দিন যোগ করে, 9 মাস 7 দিন যোগ করে এটা তৈরি করা যায়। আর সেই ক্ষেত্রে আরেকটা কথা মনে রাখবেন, আসলে এই ডেট অথবা সনর ডেট বা যে কোনো ডেটই আসুক না কেন, সেই ডেটটাতে সম্ভাবনা থাকে 4 থেকে 5% ওই ডেটে বাচ্চা হওয়ার। আসল কথা হচ্ছে সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা যেদিন ডেট দেবে ওইটাই রাইট। আমাদের কেন কিভাবে আমরা ডেট ঠিক করে সেই আলোচনার মধ্যে একটু বলে নেব, খেয়াল রাখবেন। আরেকটা ডেট আছে দেখেন, এস্টিমেটেড ডেট অফ ডেলিভারি বের করার দিন যদি ধরেন 15/3/1997 থাকে, তাহলে কি করতে হবে জানেন? যে ডেট থাকবে তার থেকে প্রথমে 3 মাস মাইনাস করে নেবেন। এখানে খেয়াল করেন, 15/3 মানে 15 জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ না 3 মাসে কত, 3 মাসে মার্চ, মার্চের থেকে 3 মাস বাদ দিলে কি থাকে? ডিসেম্বর, তাই না? তাহলে মার্চের থেকে আমরা প্রথমে 3 মাস, 15/3/1997, এর থেকে দেখেন 3 মাস বাদ দিলে 15/12/1996, কমে আসছে যে ডিসেম্বর, তো ওইটা তাই না? এইটার সাথে নিয়ম হচ্ছে, আর এই যে যেটা বিয়োগ করে 3 মাস বিয়োগ করে হলো, তার সাথে 7 দিন আর একটা বছর যোগ করে দিলে আপনার ডেট একদম ঠিক আছে, আল্ট্রাসাউন্ড মেশিনের মতো হয়ে আসবে। পারবেন না এটা করতে? অর্থাৎ প্রথমে যে ডেট থাকবে তার থেকে 3 মাস বাদ দেবেন, 3 মাস বাদ দেওয়ার পরে তার সাথে যে ডেট হলো তার সাথে 7টা দিন যোগ করবেন। দেখেন 15 সাথে যোগ করে কত, 22 হয়েছে না? আর হচ্ছে 12 থাকলো, আর একটা বছর, এই পাশে বছর লাগাতে হবে, যেহেতু একটু কমায় দেওয়া হয়েছে, অন্য বছরে ঢুকে পড়বে, তাই আর একটা বছর যোগ করে দিলে দেখেন 15 লাস্টের ডেট ছিল 15/3/97, ওনার বাবু হবে 22/12/97। এইভাবে ডেট করতে পারেন। আরো অনেক সূত্র আছে, তো শেখানোর খুব ইচ্ছে ছিল। দেখেন এখানে ঠিক এরকমই 7 দিন যোগ করতে হয়, -3 মাস, সেম ডেট। আমরা এখান থেকে যাই আরেকটু, এবার আসি অন্য প্রসঙ্গে, লোকেশন। বাচ্চাটা কোথায় কি এভাবে আছে, লোকেশন, বাবু কোথায় কনসিভ করেছে সেইটার লোকেশন বোঝাতে আমরা এটাকে বোঝানো হয়। গুরুত্বপূর্ণ অংশ হলো লোকেশন, অবস্থান। আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে ভ্রূণ জরায়ুর মধ্যে অবস্থান করলে তাকে ইন্ট্রাইউটেরাইন এবং বাইরে অবস্থান করলে তাকে বলে এক্সট্রাইউটেরাইন। এই এক্সট্রাইউটেরাইনটাকেই সাধারণত অ্যাক্টোপিক প্রেগন্যান্সি বলা হয়। এই অ্যাক্টোপিক প্রেগন্যান্সি হলে সেই প্রেগন্যান্সিটাকে টিকে রাখা যায় না, এটা জরায়ুর মধ্যে না, যদিও জরায়ুর ভিতরে, দেখেন এখানে তো জরায়ুর অংশই, জরায়ুর রাজত্বই, কিন্তু আসলে তো এখানে হওয়া দরকার, সেটা না হয় কোথায় হয়েছে, এই দেখেন এখানে ফ্যালোপিয়ান টিউব, এখানে আমরা দেখি এখানে কোথায় কোথায় হতে পারে, যখন ফিটাসের অবস্থান জরায়ুর বাইরে হয়, এবং এটি হতে পারে জরায়ুর নালীতে বা ফ্যালোপিয়ান টিউবে, বা একে বলে অ্যাক্টোপিক প্রেগন্যান্সি।
এই যদি এইসব জায়গায় হয় কি বলে, আরেকবার বলেন জোরে। একটোপিক প্রেগন্যান্সি। একটোপিক প্রেগন্যান্সি দেখেন ইসমাসে হতে পারে, অর্থাৎ জরায়ু থেকে যে ফ্যালোপিয়ান টিউব এই জায়গায় হতে পারে। এই জায়গায় কি বলে অ্যাম্পুলা, এখানে বলে ফিমব্রিও, এই যে ফুলের মতো। এই জায়গায় ওভারিতে অনেক সময় বের হয়ে আসে, জাইগোটটা গঠন হয়, তখন আর জরাতে ফেরত যেতে পারে না, তখনই একটোপিক প্রেগন্যান্সি হয়। আল্ট্রাসাউন্ড রিপোর্টে অ্যাভেলেবল পাবেন, দেখলে বুঝতে পারবেন যে একটা ব্যবস্থা নিতে হবে। কোথায় কোন পার্সেন্ট হয় দেখেন, আমরা একটোপিক প্রেগন্যান্সি দেখেন এখানে হতে পারে সার্ভাইকালি, অর্থাৎ জরায়ুর মুখে। এখানে হলো বাবু কনসেপ্ট করবে না, কারণ এই জরায়ুর মুখ এত বড় হতে পারবে না, বাচ্চার অত বড়। সিজারিয়ান স্ক্যার। সিজারিয়ান স্ক্যারটা হচ্ছে অপারেশন করার সময় যে দাগ ভাঁজ থেকে যায় না মায়ের জরায়ু 3 বা 4 বার কাটতে কাটতে, সেখানকার এই জায়গাতে স্ক্যারের মধ্যে আটকে যেতে পারে। তারপরে দেখেন হচ্ছে অ্যাম্পুলা, এই যে এটাকে বলে অ্যাম্পুলা। হ্যাঁ, এই যে এখানে 78% সবচেয়ে বেশি হয় এই জায়গা থেকে, এখান থেকে ওভুলেশন হয়, এই জায়গায় যাওয়ার সময় আটকে যায় বেচারা। তারপরে এই পর্যন্ত এসে কেউ আটকায়, এখানে স্নেক। তারপরে দেখেন কর্নোনার, এই জায়গায় পর্বে এখানে আছে হচ্ছে ফিমব্রিয়াল। এই ফিমব্রিয়ালটা যে ফুলের মতো যেটা জরায়ুতে এসে ধরে, ওভুলেশন হওয়ার পরেই ডিম্বাশয়কে ধরে নেয়, যে ওই জায়গাতেই কেউ আটকে ওখানে বড় হওয়া শুরু হয়ে যায়, ওখানে কেউ যায় না। তো যাই হোক, এবার গর্ভে ভ্রূণের শরীরের কোন অংশটি জরায়ুর মুখের সবচাইতে কাছে আছে, বা প্রসবের সময় কোন অংশটি আগে বের হয়ে আসবে, এইটাকেই বলে প্রেজেন্টেশন। এটা ইয়েতে রিপোর্টে খুব গুরুত্বপূর্ণ। এই প্রেজেন্টেশনের মধ্যে আছে 3 প্রকারের। কয় প্রকার? একটা হচ্ছে সেফালিক প্রেজেন্টেশন, দ্বিতীয়টা হচ্ছে ব্রিজ প্রেজেন্টেশন। স্যার বলছে না ব্রিজ প্রেজেন্টেশনে আপনারা যে ওষুধ দিলে কি বিপদ হয়ে যায়, জরায়ুর মুখ খুলে গেছে কিন্তু প্রেজেন্টেশন ব্রিজ। গুরুত্ব, প্রত্যেকটা কথার গুরুত্ব রয়েছে, বুঝবেন, খেয়াল করবেন। তারপরে আছে শোল্ডার প্রেজেন্টেশন। আমি সংক্ষেপে আপনাদের দ্রুত বোঝানোর চেষ্টা করছি। সেফালিক প্রেজেন্টেশন, আমার বিশ্বাস আজকে এটা দেখে গেলে আপনারা কোনোদিন ভুলবেন না। সেফালিক, এই জায়গাটায় একমাত্র মায়ের শরীরের মধ্যে ভ্রূণ এরকম উল্টা অবস্থায় থাকে, ফিটাস নিচের দিকটাতে থাকে। এটা দেখেন, কারণ কি জানেন, এই যে মাথাটা যাতে আগে আসে আর কোনো কিছুতে না বেঁধে যায়, প্রসবটা সহজ করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা এরকম করেছে। শুকরিয়া করবেন না, অনেক কিছু সেই মহান, সে যে আমরা যে ধর্মেই থাকি না কেন, সৃষ্টিকর্তা মানে প্রশংসা করতে হবে সৃষ্টিকর্তা। আচ্ছা দ্রুত, এখন আমি মেশিনের মতো। হ্যাঁ, সেফালিক প্রেজেন্টেশন আবার 2 ধরনের ভাই, একটা কি অ্যান্টেরিয়র, একটা হচ্ছে পোস্টেরিয়র। অ্যান্টি মানে আগে, বুঝে নিন, অ্যান্টি মানে আগে, পোস্ট পিছনে, এ তে আগে, পি তে পিছনে, মনে রাখা সহজ না? গুড। অ্যান্টেরিয়রটা হচ্ছে দেখেন, এটা অ্যান্টেরিয়র, এইটা হচ্ছে পোস্টেরিয়র। হ্যাঁ, এখান থেকে বোঝাই ভালো করে, মায়ের গর্ভে ভ্রূণের সবচেয়ে ভালো অবস্থা হচ্ছে 96.5, এই অ্যান্টেরিয়র পজিশনটা 96.5, এইটাই হয়। কিভাবে আসে? মায়ের এখানে দেখেন কিভাবে থাকে, বাচ্চার মাথা থাকে নিচে, থুতনি থাকে বুকের সাথে লাগানো, পা দুইটা থাকে উপরে, এইটাই সেই অ্যান্টেরিয়র পজিশন। হ্যাঁ, অ্যান্টেরিয়র পজিশনের এখানে দেখেন বর্ণনা আছে, ভ্রূণের মাথা নিচের দিকে থাকে এবং মুখ থাকে পায়ের মায়ের পিঠের দিকে ঘোরানো। মায়ের পিঠ এখানে না, এখানে মুখ এখানে। তো যাই হোক, থুতনি থাকে বুকের সাথে লাগানো এবং মাথা মায়ের পেলভিসের দিকে ঢোকার জন্য, মায়ের পেলভিসটা বোন এখানে না, পেলভিস বোনের যে মোটা হাড়, সেই হাড়ের এখানে ঢোকার জন্য প্রস্তুত থাকে, একে বলে অক্সিপিটাল অ্যান্টেরিয়র পজিশন। দ্বিতীয়ত পোস্টেরিয়র। পোস্টেরিয়র দেখেন মাথা নিচে পা উপরে সবই ঠিক আছে। সেফালিক প্রেজেন্টেশন। সেফালিক মানে কি, মাথা আগে বের হবে বলে সেফাল। ক্যাফাল হচ্ছে এই মাথাকে বলে মেডিকেল টার্ম, সেই জন্য আগে মাথা দেখা যায় বলে মায়ের এই ভিতরে এদিক দিয়ে দেখলে যেটা আগে দেখা যায় সেটাই প্রেজেন্টেশন। এরপরে দেখেন, এটা হচ্ছে পিঠের দিকে থাকে পোস্টেরিয়র পজিশন, আর এখানে এই পজিশনটাকে দেখেন মায়ের এই পাশে পিঠের দিকে। আবার সানি ফেস, অর্থাৎ মা যদি উপরে থাকে, এখানে সূর্যের আলো লাগবে, মুখে আলো লাগবে না, এই জন্য এই পজিশনকে মেডিকেলে বলে অনেক সময় ফেস আপ বা সানি সাইড আপ বলে, এটাও কিন্তু সেফালিক প্রেজেন্টেশন। তারপরে দেখেন ডিস প্রেজেন্টেশন। ডিস প্রেজেন্টেশন 3 প্রকারের। এক হচ্ছে ফ্যান ডিস করে তোলা, হ্যাঁ, এই, আর এখানে হচ্ছে ওই পিছনের অংশটা। আর কমপ্লিট ডিস মানে একদম আটকে গেছে, পা দিয়ে প্লাসেন্টা গ্রেড 0, প্লাসেন্টা গ্রেড 1, প্লাসেন্টা গ্রেড 2, প্লাসেন্টা গ্রেড 3। সব জায়গাতে গ্রেড কম দিলে মন খারাপ করবেন না, রোল নাম্বার 100 কিন্তু ভালো না, বুঝছেন? গ্রেড যত কম হয় গ্রেডের ক্ষেত্রে ভালো, গ্রেড হচ্ছে কম হলে বুঝবেন গ্রেডটা কখন হয়, আসলে পরিপক্ক হয়ে যায়, রস টানতে পারে না, শিকড়ের মধ্যে কোষের হয় না। গ্রেড যত বেশি সে তত মায়ের শরীর থেকে অ্যাবজর্ব করতে পারে না পুষ্টি,
অক্সিজেন অ্যাবজর্ব করতে পারে না, তাই যত গ্রেড কম থাকে তত ভালো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে কি দেখেন, গ্রেড 0 হচ্ছে 18 সপ্তাহের আগ পর্যন্ত থাকে সাধারণত বলা হয়। তারপরে গ্রেড 1টা 18 থেকে 29, আর গ্রেড 2টা 30 থেকে 38 সপ্তাহ, এবং 38 সপ্তাহের পর পর্যন্ত মানে 3 নাম্বার গ্রেডটা হচ্ছে 38 সপ্তাহের পরে। কিন্তু এই যে যদি গ্রেড 3 38 সপ্তাহের আগে দেখা যায়, বুঝবেন যে সেখানে মায়ের ওখান থেকে কানেকশনটা ভালো হচ্ছে না, পুষ্টি টানতে পারছে না, এটা খারাপ। টেনশনে থাকবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। প্লাসেন্টা পজিশনের উপর নির্ভর করেও আমাদের এখানে একটা ইয়ে আছে, প্লাসেন্টাটা কোথায় কোন পাশে থাকে দেখেন, এটা কিন্তু শিখে নেন। প্লাসেন্টাটা যদি দেখেন, এটা মায়ের পেট সামনের দিকে, আগে কি এতে কি বলছিলাম আগে, তাহলে এতে আগে অ্যান্টেরিয়র, হ্যাঁ এতে আগে অ্যান্টেরিয়র, পিতে পিছনে পোস্টেরিয়র, মানে পিঠের ওয়ালের সাথে, মানে আমরা সামনের দিক থেকে তাকালে আগে যে জিনিসটা দেখবো, এটা কাজে লাগে জানেন, এই যে প্লাসেন্টার পজিশনগুলো কাজে লাগে যারা সিজার করে। এখন ধরেন এই অ্যান্টেরিয়র পজিশন আছে, এখন পেট তো কাটবে এই জায়গায়, আগেই যদি ফুল টুলগুলো কেটে ফেলে তাহলে তো নিঃশ্বাসই নিতে পারবে না, বাচ্চা মারা যাবে কিন্তু। তাহলে এই গুরুত্ব, এই প্লাসেন্টার পজিশনটার উপর নির্ভর করে সিজারের মতো ব্যাপারগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা খেয়াল রাখবেন। প্লাসেন্টা এই যে পোস্টেরিয়র মানে পিছনে, প্লাসেন্টা দেখেন এটা ফান্ডাস, ফান্ডাস মানে উপরে, ফান্ডাল, ডাল কোথায় থাকে? উপরে না? গাছের ডাল কি মাটিতে থাকে? মনে রাখার জন্য বলছি, এগুলো কিন্তু মেডিকেল টার্ম না, জাস্ট আপনাদের সহজ করার জন্য বলছি। ফান্ডাল, ডাল মানে উপরে থাকে এই জায়গায়, হ্যাঁ। তারপরে এবার হচ্ছে দেখেন আরেকটা ব্যাপার তো থাকে, আগে হলো পিছনে হলো, উপরে হলো নিচে হলো। তো এখন ডানে কি কোনোদিন হতে পারে না? সেইটা থাকলে কি বুঝবেন? এই যে ল্যাটারাল, লেফট ল্যাটারাল, রাইট ল্যাটারাল, এইটা হচ্ছে ডানে আর বামে এগুলো বোঝানোর জন্য থাকে। তাহলে এটা দেখলে টেনশনে পড়েন না, হ্যাঁ, যে ডানে সামনেও আছে পিছনেও আছে, তাহলে ডানেও আছে বামে, ল্যাটারাল বললে বুঝবেন এই জায়গায় ডান ল্যাটারাল বাম ল্যাটারাল। যাই হোক, এরপরে দেখেন আপার সেগমেন্ট, অর্থাৎ উপরের দিকে ফান্ডাসেরটাকে আপার সেগমেন্ট বলে, একই জিনিস, ফান্ডাস আর আপার সেগমেন্ট এক, আর লোয়ার সেগমেন্ট আর প্লাসেন্টা প্রিভিয়া। প্লাসেন্টা প্রিভিয়া মানে জরায়ের মুখের গেটে, ওই দরজার কাছেই আপনার ধরেন হচ্ছে প্লাসেন্টা আটকানো। তো আগে যদি প্লাসেন্টা বের হয়ে যায়, বাচ্চা পরে বেরোতে গেলে ওই বাচ্চা মারা যাবে। প্লাসেন্টা প্রিভিয়া এই জন্য হচ্ছে ক্ষতিকর। তারপরে যে স্যার বললো ওষুধ দিয়ে ভুল হয়ে যায়। তারপর দেখেন প্লাসেন্টা যখন জরায়ের মুখ ঢেকে রাখে, এটা সেই প্লাসেন্টা প্রিভিয়া। কি নাম এটা? প্লাসেন্টা প্রিভিয়া। আর অল্প কিছুক্ষণ আছে, আচ্ছা আমরা বেরোতে যাচ্ছি, তাই না? প্লাসেন্টা প্রিভিয়া বুঝতে পারছেন, অর্থাৎ জরায়ের মুখের কাছে রস টানার ইয়েটা। তো বাচ্চা বেরোবে কোন দিকে? এদিক দিয়ে তো বের হওয়ার কথা ছিল, কিন্তু প্লাসেন্টা ঢেকে রেখেছে। আর প্লাসেন্টা আগে খুললে সেই বাচ্চা বাঁচবে না, কারণ ওকে অনেক পানি সময় লাগতে পারে, 1-2 ঘন্টা। নিঃশ্বাস অক্সিজেন না নিতে পারলে তো কিছুক্ষণের মধ্যে মারা যাবে। তো সেই জন্য এটা জটিল ব্যাপার, এইসব ক্ষেত্রে সিজার করতে হয়। তারপরে লো লাইন প্লাসেন্টা হচ্ছে জরায়ের মুখ উনি ঢেকে রাখেনি, বুঝলেন? কিন্তু লো লাইন প্লাসেন্টা এরকম দেখা যাবে। লো লাইন প্লাসেন্টা হচ্ছে জরায়ের মুখ ঢেকে রাখেনি, কিন্তু জরায়ু থেকে 2 সেন্টিমিটার দূরে আসে, অবস্থান করছে। এই দেখেন, এই যে এখানে জরায়ুর মুখ, এখান থেকে 2 সেন্টিমিটার, মাত্র 2 সেন্টিমিটার দূরে আছে, মানে সংকেত। একটু থেকে একটু হলে যারা নড়াচড়া করলে দেখবেন একটু রক্ত বের হয় না, ব্লাড আসে, এইসব ক্ষেত্রে লো লাইন প্লাসেন্টা। আরেকটা লেখা থাকে অ্যাওয়ে ফ্রম অস, প্লাসেন্টা কাছাকাছি কিন্তু সংকেত জানাচ্ছে আরেকটু দূরেই হচ্ছে অস। এই জায়গায় এই অস মানে হচ্ছে এই যে এক্সটার্নাল ইন্টারনাল অস আছে, জরায়ের মুখ, ভিতরে একটা ইন্টারনাল অস, বাইরে একটা এক্সটার্নাল অস। এই অসের থেকে অ্যাওয়ে ফ্রম অস, অসের থেকে একটু দূরে। তো এটাকে বলে, আচ্ছা আমরা গর্ভের ভ্রূণের ওজন এবং উচ্চতার পরিমাপ বোঝাতে যেসব শব্দ ব্যবহার করা হয়, ফিটাল গ্রোথটা, এটা হচ্ছে দেই। তারপর সিআরএলটা হচ্ছে এই যে ক্রাউন রাম্প লেন্থ, ওই বাচ্চা যখন প্রথম দিকে থাকে, অর্থাৎ অল্প কয়েক সপ্তাহে, তখন ওই বাচ্চার ইয়েটা মাপতে, ক্রাউন মানে মাথা, ক্রাউন প্রিন্স বলে না। এইগুলো আমাদের সবার জানা রাখা উচিত ছিল বা থাকবে, সময় এবং সুযোগ বুঝে করবো ইনশাল্লাহ। আমি বলেছিলাম না আপনাদের একটু হচ্ছে পুরস্কার দিব, আপনারা সবাই ভালো করেছেন। আর আমি মনে করি যে আমার এই সামান্যতম পরিশ্রম যদি আপনাদের এতটুকু মেডিকেল জীবনে কাজে লাগে, সেটুকুই আমার তরফ থেকে আপনাদের জন্য পুরস্কার হিসেবে গণ্য করবেন। প্লিজ আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, যদি এতটুকু শিখতে পারবেন একটু দোয়া করবেন আমার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ডাক্তার ইসহাক ওবায়দী স্যারকে। আপনারা একটু 5টা মিনিট যদি বসেন। আপনাদের সম্মেলনের 2 দিনের প্রোগ্রামে আজ প্রথম দিনের সমাপ্তি হতে চলেছে। প্রথম দিনের আয়োজনের
সবই হলো সারা, সবার মনে লেগেছে কি হোমিওপ্যাথির নাড়া? কাল রয়েছে ভিন্ন কিছু, আজকেই কিন্তু শেষ নয়, কাল হবে আনন্দ উল্লাসার, শুধু গান গেয়ে পরিচয়। কালকে রয়েছে আমাদের সঙ্গীতা অনুষ্ঠান, আন্তঃবিভাগীয় সমন্বিত শিল্পগোষ্ঠীর আয়োজনে সঙ্গীত পরিবেশনা, আপনারা সবাই আমন্ত্রিত। এবারে আজকের এই প্রথম দিনের আজকের এই সেশনের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য পেশ রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি অত্র কলেজের অধ্যক্ষ এবং আজকের এই অনুষ্ঠানের আহ্বায়ক ডাক্তার আব্দুল্লাহ সাবাত শামীম স্যারকে, ওনাকে ওনার সমাপনী বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। দীর্ঘ সময় কষ্ট করে এই মূল্যবান বক্তব্যগুলো শুনে যদি সামান্যতম যদি কিছু জানা এবং শেখার থাকে, তাহলে আমাদের এই সেমিনার সাফল্য হবে এবং এটাই আমাদের এই প্রতিষ্ঠা বার্ষিকীর লক্ষ্য হয়ে থাকবে। আমি সকলের এই কষ্টের জন্য, এই দীর্ঘ সময় কষ্ট করে শোনার জন্য এবং এই প্রোগ্রামে যোগদান করার জন্য এবং সহযোগিতা করার জন্য সকলের ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আগামীকালকে আপনারা তাড়াতাড়ি, আপনারা মোটামুটি 8টার মধ্যেই চলে আসবেন, কারণ কালকে 8টা থেকে আপনাদের সেই রেপার্টরি ক্লাস শুরু হবে। তো যারা চলে গেছে আপনাদের যোগাযোগ করে আপনারা 8টার মধ্যে চলে আসবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যারা চা খান নাই, টোকেন জমাতে চা খেয়ে ভালোভাবে সুস্থভাবে বাড়ি ফিরে যান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Alina,